তল হয় এস অরবিটালের। আচ্ছা, নাকিবেই বলো যে 5s অরবিটালের নোডাল তল নোড হবে কয়টি? নোড হবে কয়টি 5s অরবিটালের? 4টি স্যার। 4টি। 4টি স্যার। হ্যাঁ, 4টি নোড হবে। আচ্ছা, আর ns অরবিটালের নোড নির্ণয়ের সূত্র কি? কতটি নোড? n - 1 n-1টি নোড হয়। ওকে, এগুলো মোটামুটি মনে আছে। আচ্ছা, আরেকটু জিজ্ঞেস করি যে ধরো 4 নং শক্তি স্তর, 4 নং শক্তি স্তরে মোট অরবিটাল কতটা আছে? সাজিদ বলো। 4 নং শক্তি স্তরে স্যার অরবিটাল আছে হচ্ছে স্যার উপশক্তি স্তর হচ্ছে nt আর অরবিটাল n²t। রাইট, তাহলে ইলেকট্রন কতটি? ইলেকট্রন হচ্ছে থাকতে পারে কয়টি? জি স্যার, ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ 4 নং শক্তি স্তরে? 4 নং 32টি স্যার। এই সূত্র কি 2n²? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে 32টি। তাহলে 32টি, তাহলে 16টি প্রত্যেকটা 16টি অরবিটাল হবে, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে 32টি ইলেকট্রন হবে। আর 4 নং শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর। আচ্ছা, রাইতা বলো উপশক্তি স্তর 4টার নাম কি কি? স্যার SPDF, 4 নং শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 4s, 4S, 4P, 4D, 4d 4f। 4F। আচ্ছা, মাইশা বলো, মাইশা তাসনিম, তুমি বলো হচ্ছে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র কি? স্যার পি অরবিটালে সর্বোচ্চ 6টি হচ্ছে থাকবে, আর এটার সূত্র হচ্ছে 2 × 2l + 1। 2l + 1, তাহলে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে 2 × 2l + 1। আর কয়টি অরবিটাল থাকবে তার সূত্র কি? 2l + 1। 2l + 1। আচ্ছা, সূত্রগুলো মাথায় রাখবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো জানি। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় ও শেলের জন্য, ও শেল এর জন্য n এর মান কত? 5 স্যার। 5, তার মানে আর পি শেল হলে 6। ওকে, এই বিষয়গুলো তো জানো সবাই। আচ্ছা, জি স্যার। আমরা আজকে নোডাল তল পড়বো, তারপর হচ্ছে n এর মান, l এর মান, m এর মান, ওই মানগুলো নির্ণয় করে শিখবো। নোডাল তল হচ্ছে কোন পরমাণু নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট তল বরাবর ইলেকট্রন ঘনত্ব প্রায় 0, এই তলটাকে বলা হচ্ছে নোডাল তল। নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট তলটা কি হতে পারে? মনে করো এটা, মনে করো এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এক্স ওয়াই অক্ষ বরাবর একটা তল চিন্তা করো, এক্স ওয়াই অক্ষ বরাবর যদি একটা তল চিন্তা করো, এই তলটাই হবে কি একটা নোডাল তল হতে পারে, নোডাল তল। তাহলে এরকম নোডাল তল যদি কি হয় যে এটা ওয়াই অক্ষ আর এটা মনে করো জেড অক্ষ, তাহলে ওয়াই জেড বরাবর যদি একটা নোডাল তল চিন্তা করি আমরা, নোডাল তলটা কিরকম হতে পারে? তাহলে এরকম, এটা হচ্ছে একটা নোডাল তল। এটা যদি কি ওয়াই অক্ষ হয়, এটা জেড অক্ষ হয়, এই তলটাকে কি বলবো আমরা? এক্স অক্ষ। তলটাকে, এটা ওয়াই অক্ষ, ও তলটাকে ওয়াই জেড তল। ওকে, আর এই তলটাকে আমরা কি বলতেছি? এক্স ওয়াই তল। ওকে,
আর যদি এটা হয় মনে করো ওয়াই জেড অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে আমরা এই তলটাকে কি বলতে পারি? এক্স জেড। এক্স তল। ওকে, এখানে এক্সাক্ট স্যার এখানে এক্সাক্ট তল বা এটা ক্ষেত্র হবে না? হ্যাঁ ক্ষেত্র হতে পারে, এটা একটা তল আমরা চিন্তা করি। ক্ষেত্রটা এটা তলটার কোনো সীমা নাই। আমি যদি এখানে সীমা দ্বারা বুঝাচ্ছি, এটা আসলে কি ওইভাবে সীমায়িত করা যাবে না। জাস্ট চিন্তা করো এরকম, তাহলে একটা মনে করো জেড অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, আর হচ্ছে একটা কি মনে করো ওয়াই অক্ষ। ওকে, তাহলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ। তাহলে এখানে আমরা করতে পারি কয়টা? একটা জেড আর ওয়াই অক্ষ বরাবর একটা তল হতে পারে, হতে পারে না? এটা একটা তল। আচ্ছা, একটা তল হতে পারে কি, খেয়াল করো। আপনি সবগুলো ত্রিমাত্রিক বেজের উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই যদি হয়, তাহলে এরকম তল যদি আমরা চিন্তা করি একটা, তাহলে এটা কি আনুভূমিক বরাবর একটা তল। এটা কি হবে? একটা আনুভূমিক বরাবর একটা তল হবে না? জি স্যার। যে আনুভূমিক জি বরাবর স্যার। এক্স ওয়াই তল, আর ওয়াই জেড তলটা হচ্ছে এই দিক দিয়ে। আর যদি একটা চিন্তা করি কি জেড এক্স বরাবর একটা তল চিন্তা করি, তাহলে সেটা হবে এরকম এই দিক দিয়ে। তাহলে একটা হচ্ছে এই দিক দিয়ে, একটা হচ্ছে এই দিক দিয়ে, আর একটা হচ্ছে এই দিক দিয়ে। বোঝা গেছে কি তিনটা তল? তলগুলো বরাবর কি হতে পারে? ইলেকট্রন মেঘের ঘনত্ব একবারে শূন্য হতে পারে। তাহলে এই তলগুলোকে বলা হচ্ছে নোডাল তল। তাহলে এস অরবিটালের হয় নোডাল তল হয় না, এস অরবিটালের হয় নোড, আর পি ডি এফ এই অরবিটাল গুলোর হয় নোডাল তল। আমরা একটু দেখে নেই ডি অরবিটালের নোডাল তল আর এক্স পি অরবিটালের নোডাল তল দেখব। চিন্তা করো একটু, যে এটা মনে করো হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ। তাহলে এই পাশে একটা নোড আছে, এটাকে বলা হয় লোব, LOBE লোব। আর বিপরীত দিকে নীল বর্ণের আরেকটা লোব আছে। তাহলে এই দুই লোবের মাঝামাঝি জেড অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটা তল আছে। তলটা কি চিন্তা করতেছো? বানানটা কি লিখলেন স্যার? বানানটা LOBE ওটা। হ্যাঁ বি। তো যাই হোক, তাহলে এখানে ওয়াই জেড তল বরাবর একটা কি নোডাল তল চিন্তা করো। এটা কি বুঝছো? তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে কি পি এক্স অরবিটাল থাকবে, এপাশে এক্স অক্ষ বরাবর কি পি এক্স অরবিটাল। তাহলে এটা পি এক্স, আর এটা হচ্ছে কি, এটা কি হবে পি এক্স, এটা ওয়াই, আর এটা কি জেড না? তো চিন্তা করো যে আমাদের তলটা হবে কি ওয়াই জেড অক্ষ বরাবর, তলটা হবে ওয়াই জেড অক্ষ বরাবর। এটা কি বুঝছো তোমরা যে এই তলটা বোঝা যায়? সবাই একটু রেসপন্স করো। রাইসা তোমরা, মাইশা তোমরা রেসপন্স করো। ঠিক আছে, যে এখানে এটা পি এক্স অরবিটাল, এখানে চিন্তা করো এই যে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের এপাশে একটা লোব আছে আর নীলটা একটা লোব। তাহলে এটা হচ্ছে জেড অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমাদের নোডাল তলটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। শুধু এক্স অক্ষ? এক্স ওয়াই এক্স আর জেড অক্ষ বরাবর। রাইট, তাহলে নোডাল তলটাকে আমরা কি বলবো? জেড এক্স। জেড এক্স কে বলবো জেড এক্স, আর এই নোডাল তলকে বলবো ওয়াই জেড।
এটা কি বোঝা যাচ্ছে এখন? আর এটা হচ্ছে জেড অরবিটাল, উপরে একটা লোভ নিচে একটা লোভ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। তাহলে এই তলটা হবে কি কি তল? এক্স ওয়াই তল। XY. এক্স ওয়াই তল। XY. তাহলে খেয়াল করো, পি এক্স অরবিটালের নোডাল তল কি? ওয়াই জেড। ZY. জেড ওয়াই বাই ওয়াই। YZ. ওকে, আর পি ওয়াই অরবিটালের কি হবে? ZX ZX. ZX. আর পি ওয়াই জেড এর নোডাল তল কি হবে? XY. এক্স জেড। XY. তাহলে XY এমসিকিউর জন্য মাথায় রাখবে। কিসের জন্য? এমসিকিউর জন্য মাথায় রাখবে। ওকে, আমরা পরের বিষয়টা যাই। নোডাল তল বুঝছো? পি অরবিটালের নোডাল তল? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইখানে একটু দেখো, এটা আরেকটু জটিল। তাহলে বোঝার চেষ্টা করো, তোমরা এক অরবিটালের সাথে আরেক অরবিটালকে মিক্সিং করবে না। এইখানে এইটাকে একটু কি এভাবে চিন্তা করো, এগুলাকে দেখো, তাহলে তোমাদের অরবিটাল গুলো বুঝতে সুবিধা হবে। আগে অরবিটাল গুলো বুঝো। তাহলে এটা এক্স অক্ষ আর এটা জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষ আর জেড অক্ষের মাঝামাঝি কি আছে? লোবগুলো আছে। তাহলে এই দিক দিয়ে একটা ডাম্বেল, এই দিক দিয়ে একটা ডাম্বেল। তাহলে ডাম্বেলের লোবগুলো আছে কি এক্স আর জেড অক্ষের মাঝামাঝি, এক্স আর জেড অক্ষের মাঝামাঝি। তাহলে এই ডি অরবিটালটার নাম কি? ZX. ডি জেড এক্স, রাইট, ডি জেড এক্স। আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি বলা হয় এই অরবিটালটার নাম কি হবে? এটা DZ. এবার DZ. জেড এক্স বরাবর নাই, ডি এক্স অক্ষের বরাবর কিন্তু লোব নাই। এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, Y অক্ষ। আর এটা কি জেড অক্ষ। তাহলে ওয়াই আর জেড এর মধ্যে একটা লোভ, এপাশে ওয়াই আর জেড এর মাঝে কি আরেকটা লোভ। YZ. তাহলে ও পাশে আবার কি? স্যার YZ হবে। তাহলে এটা হবে কি ডি ডি ওয়াই জেড। ওয়াই জেড। YZ. ওকে, এখন চিন্তা করো, এইখানে মনে করো ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি। এইখানে মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এই বরাবর এক্স ওয়াই তল বরাবর একটা কি এক্স ওয়াই একটা তল। তাহলে এক্স ওয়াই তল বরাবর ইলেকট্রন বেগের ঘনত্ব কি হবে? শূন্য না প্রায়? জি স্যার। তাহলে এই তলটাকে আমরা স্যার আরেকবার বলেন। স্যার বুঝলাম না। শোনো, আমার পাশে একটু দেখো, সবাই একটু দেখো, দেখা যাচ্ছে তো? এটা মনে করো এক্স অক্ষ আর এটা কি জেড অক্ষ। Y অক্ষ। জেড Z অক্ষ। অক্ষ। এখন দেখো ডাম্বেল দুটো আছে, এখানে একটা এখানে একটা, তার মানে এখানে কি চতুর্ভাগ একটা তৈরি হয়েছে না? এক্স আর জি স্যার জেড দ্বারা একটা চতুর্ভাগ তৈরি হয়েছে। তাহলে চতুর্ভাগের শোনো, এই বরাবর একটা ওয়াই জেড বরাবর একটা কি তল চিন্তা করো। ওয়াই জেড বরাবর একটা তল আছে না? জি স্যার এটা আরেকটু আমি মিশাই দেই, এটা জেড অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। ওকে, তাহলে এখানে ওয়াই জেড বরাবর জাস্ট একটা তল চিন্তা করো। এই তল বরাবর ইলেকট্রন বেগের ঘনত্ব কি হবে? 0। আরেকটা তল চিন্তা করতে হবে তোমাদের কি এক্স ওয়াই বরাবর। শোনো,
এটার জন্য সবাই একটু দেখো, এই বই আর এটার দুই পাশে দুইটা কি, এই বইয়ের উপরে মনে করো এটা একটা তল, তাহলে বইটা একটা তল আর উপরের এটা একটা তল, এবং এর এই পাশে একটা কি আছে, এই পাশে একটা মনে করো ডাম্বেল, এই পাশে একটা ডাম্বেল। তাহলে এই তল বরাবর মনে করো এখানে একটা ডাম্বেল বা তোমার লোভ, এদিকে একটা লোভ, তাহলে এই তল বরাবর ইলেকট্রন বেগের ঘনত্ব কি হবে? 0। আর এই যে বইটা একটা তল, বইয়ের মনে করো নিচের দিকেও আরেকটা কি আছে, এরকম উপর নিচ বরাবর উলম্ব বরাবর একটা তল আছে, এখানে উলম্ব বরাবর একটা তল, এইখানে একটা তল। তাহলে চিন্তা করো যে দুইটা তল উলম্ব ভাবে আছে, তাহলে এই দুটা তলকে আমরা কি বলতে পারি? একটা এক্স ওয়াই তল আর একটা ওয়াই জেড তল। খেয়াল করো, এটার বিষয়টা খেয়াল করো, এই যে এখানে তলগুলো, আরে বাবা, এটার বিষয়টা খেয়াল করো। আচ্ছা মনে করো এখানে কি দুটো তল কি তোমাদের বোঝা যাচ্ছে? এখানে দুটো তল বোঝা জি যাচ্ছে? স্যার জি স্যার বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বোঝা এই যাচ্ছে। তল দুটো পরস্পর কিভাবে আছে? পরস্পর উলম্ব বরাবর। লম্ব আছে হ্যাঁ, স্যার লম্ব। একটা উলম্ব বরাবর আছে আর একটা কি বরাবর আছে? একটা অনুভূমিক বরাবর। আনুভূমিক। লম্ব অনুভূমিক। আনুভূমিক ভাবে আছে। তাহলে এখানে মোট তল কয়টা? দুইটা। এটা কি বোঝা যায় এখন তলগুলো? জি স্যার। আচ্ছা, জি স্যার এটা জি হচ্ছে স্যার। জেড অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আর এখানে একটা আছে কি এক্স অক্ষ। ওকে, এখানে যে ডাম্বেল গুলো আছে, ডাম্বেল গুলো আসলে ওয়াই অক্ষের এপাশে নাই, ডাম্বেল গুলো আছে জেড আর এক্স এর মাঝে। এক্স আর জেড এর মাঝে। হ্যাঁ, জেড আর এক্স এর মাঝামাঝি। মাঝে। তাহলে এই অরবিটালটাকে আমরা কি বলবো? ডি জেড এক্স। জেড জেড এক্স। এক্স আর জেড এক্স তলগুলো কি কি? একটা ওয়াই জেড তল। তাহলে যখন শোনো এটা জেড এক্স হয়, তাহলে নাই কোন অক্ষ, ওয়াই অক্ষ নাই, ওয়াই নাই। তার মানে নোডাল তলটা হবে ওয়াই জেড আর এক্স ওয়াই। তাহলে ডি এক্স ওয়াই এর নোডাল তল হচ্ছে ওয়াই জেড আর এক্স ওয়াই। এটা কি বুঝছো না? জি স্যার। জি স্যার। স্যার আমি জি বুঝিনি। স্যার স্যার বুঝিনি, আরেকবার বললে একটু। আচ্ছা, এই তল দুটাকে তোমরা আরো ভালোভাবে কি একটু দেখো। তল দুটো কি করে? এই তলটাকে আমরা কি বলতে পারি? এই তলটাকে কি বরাবর আছে? এটা এক্স ওয়াই তল বরাবর না? জি স্যার। তাহলে এটা জি এক্স স্যার। ওয়াই তল, তাই না? আর এই তলটা কি? এটা ওয়াই অক্ষ আর জেড অক্ষের মাঝামাঝি একটা তল না? এটা কি জি তল? স্যার জি তাহলে স্যার। ওয়াই জেড তল। আর অরবিটালটাকে কি বলবো আমরা? ডি। এটা কি জেড আর এক্স এর মাঝামাঝি লোবগুলো আছে, তাহলে এটা কি জেড এক্স অরবিটাল। তাহলে ডি জেড এক্স অরবিটালের নোডাল তল দুটো, একটা ওয়াই জেড আর একটা কি এক্স ওয়াই। এখন কি কারো বুঝতে সমস্যা? না স্যার বুঝছো? আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো, আচ্ছা বলো তো এই অরবিটালটার নাম কি হবে? এটা মনে করো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ। অরবিটালটার নাম কি এটা? এক্স ওয়াই। রাইট, ডি ডি এক্স ওয়াই। এক্স ওয়াই। তাহলে এর নোডাল তল কি ডি কি হবে? এক্স ওয়াই তাহলে হবে ওয়াই জেড, না না না, জেড এক্স। ওয়াই জেড আর জেড জেড এক্স হবে স্যার। একটা হ্যাঁ। একটা জেড এর সাথে এক্স, জেড অক্ষ বরাবর নাই, জেড এর সাথে একটা এক্স, জেড এর সাথে একটা ওয়াই, এভাবে মাথায় রাখবে। ওয়াই। দুটা নোডাল তল হবে। খেয়াল করো ওই যে এটা জেড অক্ষ, তাহলে জেড আর ওয়াই অক্ষ বরাবর একটা কি নোডাল তল।
নোডাল তল। তল আরেকটা নোডাল তল কোন বরাবর? এটা এক্স অক্ষ, x আর y অক্ষ। হ্যাঁ এটা কি এক্স আর ওয়াই অক্ষ হচ্ছে কি এক্স আর জেড, এটা এক্স অক্ষ ও হ্যাঁ, আর x এটা আর কি z। জেড অক্ষ, তাহলে এক্স জেড বরাবর যাচ্ছে। এই দুইটা তল কি বুঝছো তোমরা? এখানকার দুটো তল জি স্যার। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে জি এই স্যার। কি বলবো, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ, তাহলে এই অরবিটালটার নাম কি? zy dzy বি জেড ওয়াই, DZY বি ওয়াই জেড, স্যার এক্স ওয়াই এক্স জেড। ডি হ্যাঁ তাহলে আর তল হবে xy আর x। একটা এক্স ওয়াই, এই যে একটা এক্স অক্ষ এখানে, XY আর হচ্ছে এক্স জেড। এক্স জেড। রাইট, একটা এক্স অক্ষ আর জেড অক্ষ বরাবর আছে, ঠিক আছে। তাহলে একটা এক্স ওয়াই হবে আর একটা কি এক্স জেডটাকে আমরা জেড এক্স বলি। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। আর একটা বিষয় হচ্ছে এই তিনটারই নোডাল তল আমরা বর্ণনা করতে পারি, বর্ণনা দেয়া যেতে পারে। এই তিনটার নোডাল তল এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ তে। আর দুইটা যে অরবিটাল আছে ডি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, ডি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, তাহলে এটা মনে করো এক্স একটা কি থাকবে, একবারে এক্স অক্ষ বরাবর দুইটা লোব থাকবে, আর একটা কি মনে করো y অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর একটা লোব থাকবে, ওকে। আর এখানে মনে করো ঠিক জেড অক্ষ এটা, তাহলে এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড অক্ষ। মনে করো জেড অক্ষটা হচ্ছে একবার সোজা, আনুভূমিক ভাবে আছে, ওয়াই অক্ষটাকে এখানে আমরা উলম্ব বরাবর ধরতেছি। আচ্ছা তাহলে এখন যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কি লোব গুলো আছে, তাহলে নোডাল তল কোন বরাবর হবে? এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি না? এটা একটা নোডাল তল হবে না? আর একটা নোডাল তল হবে কি এই দিক দিয়ে বরাবর। তাহলে এটার কিন্তু বর্ণনা ওইভাবে পাবা না। এটা হচ্ছে কি মানে এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি, এই যে এইরকমই দুইটা নোডাল তল হবে। তবে এই নোডাল তল দুইটা কি অক্ষ বরাবর না গিয়ে কি হবে, দুই অক্ষের মাঝ দিয়ে যাবে। দুই অক্ষের মনে করো এই দিক দিয়ে একটা অক্ষ আছে, এই দিক দিয়ে একটা অক্ষ আছে, তাহলে দুই অক্ষের মাঝ দিয়ে 45, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা 45 ডিগ্রি কোণ বরাবর এইভাবে যাবে। বোঝা গেছে কি? এই যে এটা, জি স্যার। তাহলে এই ক্ষেত্রে এজন্য এটার কি নোডাল তলের বর্ণনা আসবে না, কারণ এটার বর্ণনা আমরা এক্স ওয়াই ওয়াই জেড এভাবে লিখতে পারবো না। আর এখানে দেখো ডি জেড স্কয়ার, ডি জেড স্কয়ার অরবিটালটা দেখাইছিলাম এর আগে, খেয়াল করো এই যে ডি জেড স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, জেড অক্ষ বরাবর মনে করো কি ওই যে লোব গুলো আছে, আর এক্স ওয়াই তল বরাবর এটা মনে করো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স ওয়াই তল বরাবর একটা বৃত্তাকার কি ইলেকট্রন বেগের কি লোব আছে, ইলেকট্রন বেগের লোব, এটা বৃত্তাকার। আর এই দুটো হচ্ছে কি ডাম্বেল আকৃতি। তাহলে এটা হচ্ছে ডি জেড স্কয়ার, ডি জেড স্কয়ার। এটা কি বোঝা যায়? এটা ওয়াই অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, এই পিছনের দিকে গেছে মনে করো। আর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি জেড অক্ষ। বোঝা গেছে এটা? বা এটাকে ওয়াই অক্ষ এই দিক দিয়েও চিন্তা করতে পারো একই। তাহলে এক্স ওয়াই তল বরাবর একটা বৃত্তাকার কি লোব, উপরের দিকে একটা ডাম্বেল লোব, নিচের দিকে একটা ডাম্বেল। তাহলে ডি জেড স্কয়ারটার বর্ণনাও কি আমরা এভাবে দিতে পারবো না, কারণ এখানেও নোডাল তল দুটোই আছে। নোডাল তল দুটো কিভাবে থাকবে, এই যে এখানে এভাবে একটা বৃত্তাকার নোডাল তল, ওকে। আর নিচের দিকে এখানে আরেকটা কি থাকবে,
এই বৃত্তাকার নোডাল তল। তাহলে এটা একটা অধিবৃত্তের মতো অর্ধগোলক, এটা একটা আরেকটা অর্ধগোলকের মতো, অর্ধগোলক আর নিচের দিকে আরেকটা অর্ধগোলকের মতো, বাটির মতো অনেকটা এভাবে উঠে গেছে। এটা কিরকম? এই যে বাটি এভাবে উঠে গেছে উপরের দিকে একটা, আর নিচের দিকে একটা, এইভাবে কি এটাকে এভাবে দেখানো যায়, ঠিক আছে? নিচের দিকে একটা বাটি গেছে, উপরের দিকে একটা বাটির মতো। তো আমরা নোডাল তল দুটো দেখি। তাহলে গোলকের ন্যায় এটা কি একটা তল, অনেকটা ডিশ এন্টিনার মতো, খেয়াল করো। এই যে খেয়াল করো, এটা কি বোঝা যায় তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ডি অরবিটালের নোডাল তল স্যার। কত? তাহলে ডি অরবিটালের নোডাল তল সবসময় হবে দুটি। ওকে, তাহলে এই অরবিটাল গুলো চিনতে হবে। হ্যাঁ, অনেক সময় এমসিকিউ তে থাকতে পারে। এখন এটা ডি জেড স্কয়ার না দিয়ে মনে করো এখানে দিছে ডি এক্স ওয়াই, এটা মনে করো ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে না দিয়ে এটা দিছে ডি জেড স্কয়ার, আর এটা মনে করো ডি কি এক্স জেড এই আছে। তাহলে নিচের কোন অরবিটালটি সঠিক? ঠিক আছে, তাহলে সঠিক অরবিটালটা চিনতে পারতে গেলে কি তোমাদেরকে এই যে অরবিটালগুলোর গঠন জানতে হবে। বুঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে নোডাল তল কারো সমস্যা আছে? না স্যার। তাহলে ওই যে পি এক্স অরবিটালের নোডাল তল কতটি? পি এক্স অরবিটাল, পি অরবিটালের নোডাল তল হয় একটি। যে কোনো পি অরবিটালের নোডাল তল হয় একটি। যেমন পি একটি। নোডাল তল একটি, তলটি হচ্ছে ওয়াই জেড। আচ্ছা, পি ওয়াই এর নোডাল তল হবে একটি, সেটা হচ্ছে জেড এক্স। আর পি এক্স এর নোডাল তলটা হচ্ছে ওয়াই জেড, আর পি জেড এর নোডাল তল হচ্ছে এক্স ওয়াই। ওকে, এগুলো জেনে রাখবে। আর ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এই তিনটা নোডাল তল লাগবে। তাহলে যে কোনো ডি অরবিটালের নোডাল তল দুইটি হয়। তাহলে ডি এক্স ওয়াই যদি হয় তাহলে কি হবে? জেড এক্স আর ওয়াই জেড। ডি এক্স ওয়াই যদি হয় তাহলে জেড এক্স আর ওয়াই জেড। ডি ওয়াই জেড যদি হয় কি? XY আর ZX। এক্স ওয়াই জেড এক্স। এগুলো পারবা এখন, তাহলে এগুলো একটু বুঝবা। আর এগুলো হচ্ছে এফ অরবিটাল। এগুলো কি অরবিটাল? এফ অরবিটাল। এফ অরবিটালের গঠনাকৃতি কিরকম? জটিল আকৃতি স্যার। জটিল। তাহলে এটাকে আমরা বলবো কি? মাথা ঘুরানো অবস্থা। টেট্রা ডাম্বেল আকৃতি। টেট্রা ডাম্বেল হচ্ছে এই যে এইটা টেট্রা ডাম্বেল, এটা টেট্রা ডাম্বেল, বাট পরের গুলো কিন্তু টেট্রা ডাম্বেল আর নয়, এটা ট্রাই ডাম্বেল। একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এটাও ট্রাই ডাম্বেল। একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, এরকম। কিন্তু এটা হচ্ছে কি? এটাও টেট্রা ট্রাই ডাম্বেল হওয়ার কথা, কিন্তু এটা আবার ভাগ হয়ে গেছে। তো এগুলা নিয়ে মাথা খাটানোর দরকার নাই। আচ্ছা, আমি জাস্ট এখানে তোমাদেরকে পরবর্তীতে এসে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলো এখান থেকে বুঝাবো। কার মান বুঝাবো? এগুলা অরবিটাল গুলো আমি কাজে লাগাবো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান বোঝানোর জন্য। যে একটা অরবিটালকে আমরা একটা এম এর মান দ্বারা প্রকাশ করব। একটা অরবিটালকে একটা এম এর মান দ্বারা প্রকাশ করব। তাহলে এফ অরবিটাল হয় কয়টা? এফ উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? ওই যে টুয়াইস এল প্লাস 1 অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে 2 ইনটু এল, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3 প্লাস 1, তার মানে কি 30 না? জি স্যার। এখন এম এর মানগুলো প্রত্যেকটা মান এক একটা অরবিটালকে নির্দেশ করে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান এম এর যে মান হবে, তাহলে এম এর একটা মান একটা অরবিটালকে নির্দেশ করে। তাহলে 60টা অরবিটালের জন্য 60টা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান লাগবে। এখান থেকে জাস্ট আমরা দেখব এই যে এল এর মানের উপর এম এর মান নির্ভর করে। শোনো, আমরা এটাতে পরে আসতেছি, এখন এই বিষয়গুলোই শিখব। জাস্ট এগুলাও এফ অরবিটাল, এটা নিয়ে দেয়া হয়েছে শুধু এফ অরবিটাল গুলোর নামের জন্য। জাস্ট মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার জানলা
যে এটা হচ্ছে কি, এই যে এফ এক্স ওয়াই অরবিটাল, ওই যে টেট্রা ডাম্বেল আকৃতির যেটা, সেটার নাম হচ্ছে এফ এক্স ওয়াই। তাহলে XY Z স্যার। এক্স ওয়াই জেড, তাহলে একটা ডাম্বেল, দুইটা, তারপর এখানে কি আরেকটা, তিনটা, এই দিক দিয়ে আরেকটা, চারটা। বুঝা গেছে? ওই যে ঘরের কর্ণ দিয়ে বুঝাইছি। জি স্যার। ওকে, তাহলে এফ ওয়াই, তারপরে এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার। Z স্কয়ার। তাহলে এফ এক্স যখন হবে তখন জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, যখন জেড হবে তখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আর এখানে তিনটা অরবিটাল একই রকম। স্যার আপনি এফ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে কি বললেন ওটা একটু বলবেন, আমি এতক্ষণ ছিলাম না তো। আচ্ছা একটু বলতেছি, খেয়াল করো, উপরের অরবিটালটা দেখো, এই যে টেট্রা ডাম্বেল যেটা বুঝালাম, এখানে ডাম্বেল হচ্ছে কয়টা, এই যে মনে করো এটার সাথে এটা আড়াআড়ি ভাবে একটা, ওকে, এটার সাথে এটা আড়াআড়ি ভাবে কি ভিতর দিয়ে একটা, এইটার সাথে হবে কি এটা আড়াআড়ি ভাবে একটা, আর এইটার সাথে ওই যে ভিতরের দিকে আরেকটা লাল আছে খয়েরি, এটা আড়াআড়ি ভাবে আরেকটা কর্ণের মতো হবে, চারটা কর্ণ। অর্থাৎ আমাদের একটা যদি কি আমরা ঘনক চিন্তা করি, তাহলে মনে করো এখানে একটা ডাম্বেল, 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 তারপর এখানে কর্ণ কয়টা হয়, চারটা হয় না? জি স্যার। জি স্যার। তাহলে ওই যে মনে করো এখান থেকে এই বরাবর একটা কর্ণ যাবে, গেল একটা, তো একটা গেল। তারপর মনে করো এখান থেকে এই বরাবর আরেকটা কর্ণ যাবে না, জি এখান থেকে জি একটা যাবে। আর এইটাকে চিন্তা করো, এইখান থেকে এই বরাবর, এটাকে একটু অন্য কালার দিই, ব্লু কালার দিই। তাহলে এইটা যাচ্ছে কোন বরাবর, এই বরাবর মনে করো। তাহলে স্যার কর্ণ চারটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা হবে কি এফ এক্স ওয়াই জেড। তাই আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, আকৃতি কিরকম, জাস্ট হচ্ছে এটা মাথা রাখবো যে টেট্রাডাম্বেল আকৃতির মতো যেটা, সেটাই হচ্ছে কি এফ এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এই যে এখানে একটা চিন্তা করো যে এরকম আছে তিনটা, এই যে এখন চিন্তা করো সমস্যাগুলো কোথায়, এ অরবিটাল নিয়ে। এখানে মনে করো এ অরবিটালে এটা দেখাচ্ছ, তাহলে এক্স অক্ষ বরাবর যখন হবে তখন কি এটা, এটা জেড অক্ষ বরাবর, তাহলে জেড স্কয়ার জেড কিউব মাইনাস 3/5 জেড আর স্কয়ার। এটা এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স কিউব মাইনাস 3/5 এক্স আর স্কয়ার। তাহলে জেড যখন তখন জেড আর স্কয়ার, যখন এক্স কিউব তখন এক্স আর স্কয়ার, যখন ওয়াই কিউব হবে তখন কি হবে মাইনাস 3/5 ওয়াই আর স্কয়ার। আচ্ছা, আরটা কি রেডিয়াস প্রকাশ করতেছে? হ্যাঁ রেডিয়াস প্রকাশ করতেছে, ওকে। কিন্তু এইখানে খেয়াল করো, এই 7টা অরবিটালের সাথে ওইখানকার 7টা অরবিটাল কিন্তু মিলাতে পারো, মিলে না স্যার। এটা মেলে না। তাহলে এখানে দেখা যাচ্ছে আকৃতি একরকম, ওখানেকার আকৃতি আরেক রকম না? জি স্যার। তাহলে এই আকৃতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো মতভেদ আছে, এটা নিয়ে এখনো গবেষণা চলছে। এই জন্য আমরা এ অরবিটাল নিয়ে এভাবে কোনো কি কাজ করব না। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়টা শিখে নেই, এন এর মানের উপর এল এর মান কিভাবে নির্ভর করে, আর সূত্রগুলো শিখে নেই। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এই তিনটা পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত। স্পিন কোয়ান্টাম সংখ্যার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এখন n এর মানের জন্য l এর মান
n এর মানের জন্য l এর মান হবে কতটি? n এর মানের জন্য l এর মান হয়, n এর জন্য l এর মান হয় 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। কত পর্যন্ত? কার জন্য? l এর মানটা নির্ভর করবে n এর উপর। মানটা কত হবে? 0 থেকে n-1। আচ্ছা n এর আচ্ছা মান স্যার, হ্যাঁ 0 থেকে n-1 আমি নিলাম, কিন্তু আমি যদি n এর মান 1 বসাই তাও তো স্যার 0ই আসে, তাহলে 0 থেকে নেওয়ার এখানে দরকারটা কি? কতটা মান হবে? n সংখ্যক মান হবে। কতটা মান? n সংখ্যক। ওকে স্যার। n সংখ্যক। এই যে l এর প্রত্যেকটা মান এক একটা উপশক্তি স্তরকে নির্দেশ করে না? আমরা জানি জি স্যার। 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? তাহলে n তম শক্তি স্তরে উপশক্তি স্তর n সংখ্যক। n তম শক্তি স্তরে উপশক্তি স্তর n সংখ্যক। তাহলে n এর জন্য l এর মানটা হবে 0 থেকে n- পর্যন্ত n সংখ্যক। এটা কি বুঝাই গেল? এটা তোমরা একটু লিখে নাও। n এর জন্য l এর মান 0 থেকে n-1 পর্যন্ত n সংখ্যক। এটা লিখে নাও সবাই। n এর জন্য l এর মান 0 থেকে n-1 পর্যন্ত n সংখ্যক, এটাই সূত্র। এখন দেখো n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলে l এর মান মানে কি? উপশক্তি স্তর আচ্ছা এটা লেখার দরকার নেই। হলে l এর মান কি কি হবে? শুধু 0 হবে। n-1 মানে 0, 0 থেকে 0 পর্যন্ত মানে কি? এই 0 একটাই। 0 মানে কি? এখানে কিন্তু তাহলে একটি উপশক্তি স্তর হবে একটি। তাহলে 1 নং শক্তি স্তর আর l এর মান 0 হলে ওই উপশক্তি স্তরটার নাম কি? এস কত s? 1 নং শক্তি স্তরের s কে 1s বলবো। 1s 1s এটা কি বুঝছো তোমরা এখন? জি স্যার। n এর মান যদি জি 2 স্যার। হয়, n এর মান 2 হলে l এর মান কি? l equal to 0 1 0 থেকে 1 পর্যন্ত কয়টা মান? 0 আর 1। 0 মানে শূন্য বলতে একটা মান, একটা সংখ্যা। তাহলে 0 হলে l এর মান 0 হলে কোন উপশক্তি স্তর? 1 2s পি না, l এর মান 0 হলে S s উপশক্তি স্তর। স্তর। আর 1 বলি, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জায়গা। n n এই দুটাই বুঝাই। তো n এর জন্য l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত কতটি মান হবে? n সংখ্যক। এটা গুরুত্বপূর্ণ। তো আমাদের n এর যদি মান 2 হয় তাহলে l এর মান কি হবে? 0 1 0-1 স্যার। 0-1 তাহলে l এর মান 2টি, মানে ওই 2 নং শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর আছে। তাহলে 2টি উপশক্তি স্তর কি কি উপশক্তি স্তর? 2s 2s 2p। 2p স্যার 2 গুড। উপশক্তি স্তর 2 নং শক্তি স্তরে ওয়াইসিএস আর কি? twice p ওয়াইসপি দুটো। অনুরূপ ভাবে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে? 3টা। 0 1 2 0-1-2 তাহলে 3টি উপশক্তি স্তর, 3টি thrice s তাহলে থ্রাইসেস thrice p thrice d। 3p 3b তাহলে 0 এর জন্য s, b এর জন্য 1, এটা সবাই বুঝছো আমার মনে হয়। জি স্যার। তাহলে n এর মান যদি 4 হয়
0 1 তাহলে 2 3 একজন করে 0 1 একজন করে জিজ্ঞেস করি। আচ্ছা, মাইশা বলো। মাইশা তাসনিম না, মাইশা। এল এর মান কি কি হবে? 0 1 2 3 0 1 2। আচ্ছা, রাইসে বলো উপশক্তি স্তরগুলো কি কি হবে? আনসার হবে হচ্ছে 4s 4p 4d আর 4f। 4p 4d আর 4f। এটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্তরে 5টা উপশক্তি স্তর কি কি হবে? 5s 5p 5d 5f 5g। তার মানে এটা এল এর মান যদি 0 হয়, এটার জন্য এল এর মান 0, এটার জন্য এল এর মান 1, এটার জন্য ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য 3, তাহলে জি এর জন্য এফ এর মান এল এর মান কি হবে? 4। তাহলে 6 নং শক্তি স্তরে 6h পর্যন্ত জি, এফ জি এইচ, এইচ এর জন্য এল এর মান কি হবে? অবশ্যই 5 হবে। এভাবে জাস্ট হিসাব। তো আমাদের প্রথম চারটাই বেশি ব্যবহার হয়, জিএইচ এগুলা সাধারণত আমরা ব্যবহার করি না, যেহেতু আমাদের ওই রকম ইলেকট্রন এখনো সমৃদ্ধ মৌল নাই, যার জন্য যে 5G তে ইলেকট্রন যাবে। তো 5G তে ইলেকট্রন যায় না বলেই আমাদের 5G এর ব্যবহার তেমন নাই। এখন কোনো ক্ষেত্রে প্রশ্ন হতে পারে এরকম যে ইলেকট্রন, মনে করো ফার্স্ট 5s এ আছে একটা ইলেকট্রন, এটা শক্তি শোষণ করে 5G তে যেতে পারে না? জি স্যার জি পারে। স্যার। জি স্যার পারে। তাহলে ওই সেই ক্ষেত্রে হয়তো আমরা এটাকে প্রয়োগ করতে পারি। বুঝা গেছে? এখন জি দেখো, স্যার। জি স্যার। এন এর মানের উপর তো এল এর মান নির্ভর করে, তাহলে এন এর উপর এল এর মান নির্ভর করে। আর একটা বিষয় হচ্ছে এল এর উপর আবার এম এর মান নির্ভর করে, এম এর মান নির্ভর করে। এম এর মানগুলো। এখন এল এর মান যদি, এল এর মান যত হবে, যে এখন এই লাইনটা লিখে নাও, এল এর জন্য এম এর মান কি হবে? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, অর্থাৎ সংখ্যা রেখার বিষয়টা মাথায় রাখবা। প্লাস এল পর্যন্ত কোন উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের সূত্র কি? শক্তি স্তর নাম্বার থেকে উপশক্তি স্তর হয় কি? এন এন শক্তি, এন তম শক্তি স্তরে উপশক্তি স্তর এন সংখ্যক। আর এন স্কয়ার। এল তম না, এটা উপশক্তি স্তর বলছি, অরবিটাল। এখন এল তম উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? ধরো পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? টুয়াইস এল প্লাস 1। সূত্র ছিল টুয়াইস এল প্লাস 1, এটা ছিল না? দেখো উপশক্তি জি স্তরকে স্যার। এল দ্বারা প্রকার, এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা উপশক্তি স্তরকে নির্দেশ করা হয় না? জি স্যার। তাহলে এল এর মান দ্বারা উপশক্তি স্তরকে নির্দেশ করা হয়, তাহলে উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের সূত্রটাও এল দ্বারা, মাথায় রাখবা। তাহলে এই মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত কয়টা মান হবে? টুয়াইস এল প্লাস 1 সংখ্যক হবে, টুয়াইস এল প্লাস 1 সংখ্যক। 1 সংখ্যক। তাহলে এম এর এই যে এখানে যে মানগুলো পাবো, এই প্রত্যেকটা মান এক একটা এম কে নির্দেশ করে, আর এম এর একটা মান দ্বারা একটা অরবিটালকে বোঝানো হয়। স্যার আপনি যেখানে লিখলেন মাইনাস এল থেকে 0 থেকে প্লাস এল, আসতেছি আমরা। ধরো এল এর মান 0 হলো, তাহলে এল এর মান 0 হলে এম এর মান কি হবে? 0ই। মাইনাস 0 থেকে 0 সহ প্লাস 0 মানে কি? ওই 0, মাইনাস 0 প্লাস 0 তো হয় না, হয় কি? না। তাহলে এই যে টুয়াইস এল প্লাস 1, টুয়াইস এল প্লাস 1 মানে কি? এল এর মান এখানে 0 বসাও, তাহলে 2 × 0 + 1 সমান সমান কি? 1 হবে স্যার। তাহলে এম এর একটা 1 হবে। এম এর একটা মান কি? একটি মান হয়, 0। সেই মানটা হচ্ছে 0। তাহলে এল এর মান যখন 0 তখন এম এর মান কি? 0। এল এর মান 1 তখন এম এর মান কি হবে? তখন স্যার 3 হবে। 3টে মান হয়। তাহলে তার মানে টুয়াইস এল প্লাস 1 সমান সমান কি?
3 হয়, তার মানে 3টি মান হয়, কিন্তু মান 3টি কি কি হবে? -1 0 +1 -1 0 আর +1 এটা কি বুঝছো? কয়টা মান? জি স্যার 3টা তিনটা মান। তাহলে শোনো, এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0, আর এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0 হলে এম এর মান 0, যেহেতু এটা কয়টা মান? একটা মান না? একটা তাহলে জি এস স্যার। উপশক্তি স্তরে অরবিটালও একটি। অরবিটাল কয়টি? একটি একটি অরবিটাল। সেটা কি? সেই A1s না, এখানে 1s হতে পারে, 2s হতে পারে, 3s, ওটাতে আমরা যাচ্ছি না। শুধুমাত্র যে ও কোনো এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0 হলে এম এর মান 0 হয়, অর্থাৎ এম এর একটা মান পাচ্ছি, তাহলে ওখানে এম এর একটা মান দ্বারা একটা অরবিটালকে বোঝায়, সেটা ওই অরবিটালটা কি হচ্ছে? এস অরবিটাল। তার মানে S এস orbital উপশক্তি স্তর আর এস অরবিটাল একই। পি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 1 আর 1 হলে এম এর মান কয়টা হয়? 3টা -1 0 +1 তার মানে পি উপশক্তি স্তরের জন্য যেহেতু এম এর মান 3টা, পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা 3টি অরবিটাল কি কি? তিনটা 3টি অরবিটাল কি কি? ওই যে পি এক্স, px py pz পিজেড। এটা কি বুঝছো? জি স্যার জি স্যার। তাহলে পি এক্স, পি ওয়াই, পিজেড। ক্লিয়ার? pz জি আচ্ছা, স্যার যদি ডি উপশক্তি স্তর হয়, ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 4 এখানে 2 না 3 হবে স্যার 3 হবে 3 কেন? এল এর 2 মান 2 2 5 স্যার 5 এই 2 হবে স্যার অ্যাডভান্স বলার দরকার নাই, আমি যেটা প্রশ্ন করি সেটা। এল এর মান 2 হবে স্যার। ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান 2। এল এর মান যদি 2 হয়, এম এর মান কি কি হবে সেটা বলো। 5 5 5 হবে 5 স্যার। আগে -2 -1 0 এর মানগুলো কি কি +1 থাকছে? +2 কয়টি চাইনি? প্রশ্নটা বুঝবা। -2 -1 0 +1 +2 -2 -1 0 +1 +2 0, রাইট। কতটি মান এবার বলো? 5টি 5টি 5টা ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল আছে। অরবিটাল 5টি কি কি? dxy dyz dzx dx² - y² dz²। dx দিয়ে বল। অরবিটাল তো মুখস্থ হয়ে গেছে। তাহলে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর একটা কি? ডি জেড স্কয়ার। z²। আচ্ছা, তোমরা অনেক সময় ইয়া করার সময়, ইলেকট্রন বিন্যাস করার সময় দেখা যায় যে এইরকম করে ইলেকট্রন বিন্যাস করো, এটা করা ভুল। এইরকম করা না, দেখা যাচ্ছে ডি তে মনে করো 5টা ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে, এইখানে দিবা, এইখানে দিবা না। এটা আসলে লেখার নিয়ম হচ্ছে ডি সাবস্ক্রিপশনে হচ্ছে এক্স ওয়াই, তার মানে এটা নিচের দিকে, আর 1টা ডি এর উপরে। বুঝা গেছে? যেমন আমরা জি স্যার সালফেট আয়ন লিখি না, জি স্যার। SO4, 4টা কি নিচে, অক্সিজেনের সাবস্ক্রিপশনের নিচে, আর 2 মাইনাস, এই 2 মাইনাসটা কি উপরে। এটা কি বোঝা গেছে? জি স্যার Okay. তাহলে আমাদের খেয়াল করো, যদি এ উপশক্তি স্তর হয়, এ উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 4 মানে 3 স্যার 3। কি হবে স্যার? তাহলে এম এর মান কয়টা হবে? -3 রাকিব বলো7 -3 কি কি হবে সেটা স্যার। -3 -2 -1 0 -3 +1 +2 +3 -1 -3 -2 -1 0 +1 +2 +3 +1 +2 +3 তাহলে কতটি মান হচ্ছে? 7টি। 7টা 60টি 7টি তাহলে আমাদের টুয়াইস এল প্লাস 1, তাহলে এখানে 3 বসাও, 3 দুগুণে 6 রেখে 7। আচ্ছা, তাহলে তার মানে কি দাঁড়ায়? এ উপশক্তি স্তরে অরবিটাল আছে 7টি, তার মানে 7টি অরবিটাল। আর 7টি অরবিটাল কি কি এটা চাওয়া হবে না তোমাদের কাছে, এটা কখনো চাওয়া হবে না, কারণ এ অরবিটাল গুলো নিয়ে তো আমাদের মধ্যেই কি আছে? সংশয় আছে।
তাহলে তোমাদের মধ্যে তো আরো বেশি সংশয় থাকবে। বোঝা গেছে কি? তাহলে এটার জন্য জি স্যার। পর্যন্তই শেষ। 7টি অরবিটাল আছে, কি কি 7টি অরবিটাল এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, আমাদের তাহলে যদি বলা হয় জি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 4 এল এর মান যদি 4 হয়, এম এর মান কি হবে? minus 9 -4 -4 -3 minus -2 4 minus -1 3 0 minus 1 2 2 3 minus 4 1 0 plus 1 plus 2 plus 3 plus 4. হ্যাঁ, এটাকে আবার অনেক সময় সহজভাবে আমরা এভাবে বলি 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। তার মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস Plus minus 3. আর এটা যেহেতু 4 আছে তাহলে প্লাস মাইনাস এল মানে প্লাস মাইনাস 4 পর্যন্ত। কয়টা মান? 7টা না 9টা। 4 দুগুণ 8 আর একে 9। 9 বুঝা গেছে? জি স্যার। কারো বুঝতে সমস্যা নাই? তো আমি তোমাদের এখন এক এক করে প্রশ্ন করব। আচ্ছা, আজকে তোমাদের শুক্লা নাই, রাফিয়া রাজ্জাক বলো। জি স্যার বলেন। আচ্ছা, 5 নং শক্তি স্তরে n এর মান হচ্ছে 5। n এর মান 5 হলে l এর মানগুলো কি কি হবে? এল এর মান 4 হবে, 0 1 2 3 4 4 পর্যন্ত কয়টা মান হয়? 5টা স্যার। 5টা। তার মানে 5 নং শক্তি স্তরে 5টা উপশক্তি স্তর আছে। আমার মনে হয় এটা সবার ক্লিয়ার, জি তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি জাস্ট এটা বুঝাই তোমাদেরকে, ওই যে 5টা অরবিটালকে আমরা কিভাবে প্রকাশ করব। সবাই একটু দেখো। আচ্ছা, মনে করো পি উপশক্তি স্তর, 3টা অরবিটাল কি কি? স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। px py pz পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল না? জি স্যার। জি স্যার। একটা px, একটা py, py আর pz। আচ্ছা, তাহলে প্রত্যেকটা অরবিটালের জন্য m এর একটা করে নির্দিষ্ট মান থাকবে। ওকে, তাহলে এখানে পি উপশক্তি স্তরের জন্য l এর মান তো 1, তাহলে m এর মান কি কি হয়? -1 0 +1 তাহলে -1 0 +1। এই যে 3টা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান আছে না, এটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ চৌম্বক m এর প্রত্যেকটা মান এক একটা অরবিটালকে নির্দেশ করে। অরবিটালকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা, জি স্যার। এখন আসো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পি উপশক্তি স্তর 3টা অরবিটালে বিভক্ত হয়ে পড়ে, px py pz। pz এখন এই 3টা অরবিটালকে আমরা 3টা এই সংখ্যা দ্বারা প্রকাশ করব। এখন কোনটাকে কি দ্বারা প্রকাশ করব? px কে কি দ্বারা, py কে কি দ্বারা, pz কে কোনটা দ্বারা? px কে -1 যে কোনোটা দ্বারা প্রকাশ করা যেতে পারে। এক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, অধিকাংশদের মতে এক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তার মানে এটাকে যদি তুমি -1 দ্বারা প্রকাশ করো, এটাকে 0 দ্বারা প্রকাশ করতে পারো, এটাকে +1 দ্বারা প্রকাশ করো, ইচ্ছা মতো। পারবে না এখন? জি স্যার। তার -1 দ্বারা মনে করো px কে বোঝাচ্ছে, 0 দ্বারা py কে বোঝাচ্ছে, আর +1 দ্বারা কি pz কে বোঝাচ্ছে। এটা যদি বুঝায়, আবার এরকমও হতে পারে না এটা 0 এটা -1 আর এটা +1, সমস্যা আছে? না স্যার। আবার এটা হতে পারে এটা 0 এটা +1 এটা -1, হতে পারে, হতে পারে না? জি তবে স্যার। একটা বিষয় মাথায় রাখবে, এটাকে যখন আমরা 0 দেব, এটাকেও কি 0 দেওয়া যাবে? না স্যার। না স্যার, তখন অন্যটা দিতে হবে। অন্যটা অবশ্যই দিতে হবে। এটাকে যদি 0 দেই তাহলে এটাকে 0 দেয়া আর যাবে না, তাহলে আর দুইটা সংখ্যা থেকে একটা -1 অথবা +1 এর যে কোনো একটা, তাহলে এটাকে যদি +1 দেই তখন এটা হবে -1। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তবে এখানকার বিষয়টা যে 5টা অরবিটাল আছে,
মনে করো আমি এখানে এল এর মান কত 2, এল এর মান 2 হলে এম এর মান কি হয় -2 -1 0 -2 -1 0 তাহলে কোন অরবিটাল 0 এই মিউট অফ করে দাও, যার এর থেকে সাউন্ড আসতেছে মিউট অফ করে দাও। নয়েজ আসতেছে স্যার অনেক, কার ওখান থেকে যেন। হ্যাঁ মিউট অফ করে দাও। আচ্ছা মিউট করে রাখো আর কি। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করো 5টা অরবিটাল আছে, তাহলে আমরা ওই যে 5টা এম এর মান আছে -2 -1 0 +1 +2, এই 5টা সংখ্যার যে কোনোটা দ্বারা যে কোনোটাকে প্রকাশ করবে। এটাকে যদি 0 দেই তাহলে অন্যগুলোকে আর 0 দেওয়া যাবে না, এই 4টাকে অন্য যে কোনো 4টা সংখ্যা আছে ওই 4টা দ্বারা প্রকাশ করে। তাহলে এটাকে যদি -2 দেই তাহলে এগুলাকে আর -2 দেওয়া যাবে না, এটাকে -1 দিলাম তাহলে এটাকে +1 দিব আর এটাকে কি +2, ইচ্ছা মতো বসাচ্ছি আমি। ওকে, তবে তারপরও একটা যদি তোমরা সিকোয়েন্স মেনটেন করো, যেমন XYZ এর একটা সিকোয়েন্স বললাম, ধরো আমরা সংখ্যা রেখার সিকোয়েন্স অনুসারে যদি এভাবে বসাই যে এটা -1 এটা 0 আর এটা কি +1, তাহলে সবসময় তোমরা PZ কে +1 ব্যবহার করবা, PY কে 0 ব্যবহার করবা, সমস্যা নেই, আর PX কে কি -1 ব্যবহার করবা, তাহলে আর কখনো ভুল হবে না। আচ্ছা এখানে মনে করো এরকম আছে একটা সিকোয়েন্স, এরকম আছে DXY DYZ DZX DX² -Y², এভাবে যদি পড়ে মুখস্থ করো আর DZ², তাহলে এই সিকোয়েন্সটা যেভাবে আছে সংখ্যা রেখার ক্রম অনুসারে এদেরকে বসাই দাও। তাহলে এটা যদি -2 বসাও তাহলে এটা হচ্ছে -1, এটা 0, এটা +1 আর এটা +2, তার মানে আমরা DZ² অরবিটালকে +2 দ্বারা প্রকাশ করতেছি, DX² Y² কে কি +1 দ্বারা প্রকাশ করতেছি, DZX কে 0 দ্বারা প্রকাশ করতেছি, এরকম। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা তোমাদেরকে জি স্যার। Yes, sir. যে ঘূর্ণনের দিক বুঝাইছি, ওই যে এমআরআই এর মূলনীতি বুঝাইছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের হ্যাঁ সাহায্যে স্যার বুঝেছিলেন। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের দিক মনে করো এরকম, প্রোটনের অক্ষটাও মনে করো এরকম, তাহলে এদেরকে বলা হয় কি সমান্তরাল না? এদের জি কি স্যার। একমুখী হয়ে গেছে তারা। তো সাধারণত মনে রাখবে এই যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ডি উপশক্তি স্তর 5টা অরবিটালে বিভক্ত হয়, তাহলে কাদের ক্ষেত্রে আমরা প্লাস দ্বারা প্রকাশ করব আর কাদের ক্ষেত্রে মাইনাস দ্বারা প্রকাশ করব আর কাদের ক্ষেত্রে 0, এই বিষয়টা আসলে একবারে টোটালি একটা কি গভীরের বিষয়, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, তোমরা জাস্ট এভাবে মনে রাখবে। ওকে, তারপর আমি গভীরের বিষয়টা একটু টাচ দিয়ে রাখতেছি যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের যদি সমান্তরাল হয় ওই যে ডি অরবিটালের ইলেকট্রনগুলোর স্পিন, তখন কিন্তু কি হবে প্লাস দ্বারা সাধারণত আমরা প্রকাশ করি, কি দ্বারা প্লাস দ্বারা। আর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে যদি +দ্বারা। বিপরীত হয়ে যায় তখন এটার গুলোকে কি মাইনাস দ্বারা প্রকাশ করব। মাইনাস দ্বারা। তাহলে এইটা তোমাদের মাইনাস। হ্যাঁ এখন তোমাদের প্রয়োগ নাই, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট একটু টাচ দিয়ে রাখলাম। আচ্ছা তাহলে এটা বুঝছো, এখানে জাস্ট দেখো তাহলে 7টা অরবিটাল, এল এর মান 3 হলে কি হয়, এম এর মান কি ওই 0 +-1 মনে করো +1 -1 +2 -2 +3 -3, 7টা মান হয়। তাহলে এই 7টা অরবিটালের এটাকে মনে করো যদি আমরা 0 দেই তাহলে 0 অন্য অরবিটালকে দেব না, অন্য অরবিটালকে আরেকটা এম এর মান দেব, এটা +1 এটা +-1, এটা যদি +2 দেই এটা কি -2, এটা +3 দিলে আর এটা -3। তবে একটা বিষয় এখানে আছে যে খেয়াল করো যে এটাকে 0 লেখা হয়ে গেছে, এইটা আর এইটা কিন্তু একটু বিপরীত দিকে আছে, ঠিক আছে? এইটার এখানে ক্ষেত্রে খেয়াল করো লালগুলো যেদিকে আছে
এই যে খয়েরি কালার যেদিকে আছে ব্লু গুলো তার বিপরীত দিকে আছে, এখানে ব্লু গুলো একদিকে আছে, খয়েরি গুলো আরেক দিকে আছে। তাহলে এগুলা এন্টি অবস্থানে আছে। তাহলে যদি একটা +2 দেই, তার এন্টি অবস্থানে যেটা থাকবে সেটা কি -2। কারণ আমরা তো জানি না কোনগুলো এন্টি অবস্থান আর কোনগুলো এন্টি অবস্থান নয়, এজন্য আমরা এতগুলো হিসাব নিকাশ না করে ইচ্ছা মতো কোনো একটা অরবিটালকে যদি একটা m এর মান দ্বারা প্রকাশ করি, তাহলে অন্য অরবিটালকে আরেকটা m এর মান দ্বারা প্রকাশ করব। এত গভীরে আর আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে আমাদের একটা স্বাধীনতা থাকলো। তাহলে বিষয়টা সহজ হয়ে গেছে। জি স্যার। ওকে, আমরা জাস্ট আজকে এই আর 5 মিনিটের মধ্যেই শেষ করব, সেটা এটা দ্বারা। আমরা এতক্ষণ যে কোয়ান্টাম সংখ্যার হিসাবগুলো শিখলাম না, যে n এর মানের সাথে l এর মানের সম্পর্ক, l এর মানের সাথে কি m এর মানের সম্পর্ক, s এর সাথে কোনো সম্পর্ক নাই। s এর সাথে শুধু সম্পর্ক কার, ইলেকট্রনটা অক্ষের সাপেক্ষে ঘড়ির দিকে ঘুরতেছে, ঘড়ির দিকে ঘুরলে ধরো +½ আর ইলেকট্রনটা অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার, যদি এটা মনে করো উপরের দিকে দিলাম আর এটা নিচের দিকে, এটা মনে করো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে এটার জন্য স্পিনটাকে কি দ্বারা প্রকাশ করব, -½ দ্বারা। -1। এখানে তোমাদেরকে বলে দেই, এই যে প্লাস মাইনাস, তারপর হচ্ছে কি 1 0 হাফ, এগুলোর সংখ্যাগত আর সাইনগত কোনো তাৎপর্য আপাতত তোমাদের প্রয়োগ নাই। ওকে, সংখ্যাগত কোনো প্রয়োগ নাই। আমাদের 0 দ্বারা যে একবারে কি কিছুই না এরকম বুঝাচ্ছে, 1 দ্বারা যে সামথিং এরকম বুঝাচ্ছে না। জাস্ট এই সংখ্যাগুলো দ্বারা কোনো একটা অরবিটালকে বা কোনো কিছুকে জাস্ট আমরা প্রকাশ করতেছি, প্রকাশ করার একটা সংখ্যা মাত্র। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এইটা এরকম আসতে পারে। মনে করো একটা ইলেকট্রন আছে, পরমাণু আছে, মনে করো পরমাণুর এটা পরমাণুর হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর বা এরকম চতুর্থ শক্তি স্তর হতে পারে, বলতে পারে এই শক্তি স্তর এর, এটা মনে করো কি এটা যদি 4 নং শক্তি স্তর হয় তাহলে n শেল, তাই না? এখানে বলছে যেমন n শেলে কতটি অরবিটাল কতটি ইলেকট্রন থাকতে পারে তা এই যে LMS অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে কি? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হিসাব করার বিষয়। হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটা কিভাবে হবে, যে কোন পরমাণুর n শেলে কতটি অরবিটাল কতটি ইলেকট্রন থাকতে পারে তা NLMS অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে। নিম্নের ছকের সাহায্যে এটা নির্ণয় করা হলো। তাহলে যেহেতু এটা n শেলের জন্য, n শেলের জন্য n শেলের জন্য n এর মান কত হয়? 4। তাহলে n এর মান যখন 4, এটা কিন্তু এইভাবে ছক আকারেই হিসাব করে দিতে হবে। অনেক সময় অনেকে কি করে ছক না দিয়ে এমনিতে ধারাবাহিক ভাবে প্রকাশ করে, তখন তাদের বিষয়গুলো এলোমেলো হয়ে যায়, জটিল হয়ে যায়। ওরা কি লিখছে ওরা নিজেই বুঝে না, শিক্ষক কি বুঝবে সেটাও শিক্ষকও বুঝে না। তো যার কারণে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন ঘতে আসতে পারে। কিসে আসতে পারে? ঘতে। তখন তোমরা এইভাবে ছক দিবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m আর স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এই 4টা জিনিসই তো হিসাব করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, যখন n এর মান 4 তখন l এর মান কি কি দাঁড়ায়? l এর মান কি 0 1 2 3 0 1 2 3 4টা মান। তার মানে 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা আছে? তাহলে উপশক্তি স্তর এই যে 4টা, 1টা 2টা এই 3টে 4টা। দেখো এখন l এর মান যখন 0 তখন m এর মান কি হয়? 0। তার মানে এটা কি 4s উপশক্তি স্তর না? জি স্যার। 4s উপশক্তি স্তরে জি, অরবিটাল কি 4s, অরবিটালটাও কি 4s। আর 4s অরবিটালে কোন একটা অরবিটালে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা।
একটা অরবিটালে সর্বাধিক দুইটা থাকতে পারে। দুইটা ইলেকট্রন থাকবে। এই যে একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকবে সেই অরবিটাল দুটোর স্পিন অবশ্যই বিপরীত হবে। ধরো px অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে কোনো একটা অরবিটালের ইলেকট্রন দুটোর স্পিন একটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে আরেকটা কি ঘুরবে ঘড়ি আরেকটা কাঁটার, ঘড়ি কাঁটার বিপরীত দিকে তাহলে তার স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে? একটা প্লাস হাফ আরেকটা কি হবে? মাইনাস হাফ। তাহলে এই প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রনকে বোঝাচ্ছে, মাইনাস হাফ দ্বারা কি আরেকটা ইলেকট্রন বোঝাচ্ছে। তার মানে 4s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে। বুঝা গেছে? জি স্যার। n এর মান 4, এটা হচ্ছে l এর মান 1, কোন উপশক্তি স্তরকে বোঝায়? পি 4p উপশক্তি স্তরকে। রাইট, 4p উপশক্তি স্তর। আর -1 দ্বারা কোন অরবিটালকে বোঝায়? তাহলে এখানে m এর মান 3টা, -1 0 +1 না? জি স্যার। তাহলে জি, স্যার। অরবিটাল তিনটাকে কি বলতে পারি? -1 এর জন্য আমি কি বলছি? x টাকে ধরো, তাহলে এটাকে কি ধরবা? y, 4px। আর এটাকে কি ধরবা? 4pz। কয়টা অরবিটাল আছে? 4p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? তিনটা। এই তিনটা। 3 দুগুণা 6টা ইলেকট্রন থাকতে পারে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, একটা প্লাস হাফ আর একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। কয়টা স্পিন কোয়ান্টাম সংখ্যার দ্বারা, স্পিন কোয়ান্টাম সংখ্যার একটা মান দ্বারা একটা ইলেকট্রনকে বোঝায়, এস এর একটা মান দ্বারা একটা ইলেকট্রন, তাহলে দুইটা মান দ্বারা দুইটা ইলেকট্রন। তাহলে এখানে মোট কয়টা মান? 6টা এস এর 6টা ইলেকট্রন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, খেয়াল করো, n এর মান 4 ছিল আর l এর মান 2 হয়ে গেছে, তাহলে কোন উপশক্তি স্তরকে বোঝায়? 4D। 4d। 4d উপশক্তি স্তরের জন্য l এর মান 2 হলে m এর কয়টা মান হয়? 5টা। -2 5টা। জি স্যার। 1 0 +1 +2। -2 এর জন্য কি হবে? ধরো d 4dxy, তাহলে -1 এর জন্য কি হবে? 4D YZ 4d y 4yz। তারপর 4D তারপর নিচেটা 4D ZX তারপরটা 4x square minus 1D x square minus y square আর তারপরটা 4dz। বুঝছো কি? 4d তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। এটা বোঝা গেছে না এখন? জি স্যার। জি স্যার। এখন f এর ক্ষেত্রে তো আমরা আর অরবিটাল দেখাইতে পারবো না, যে n এর মান যখন কি হবে, n এর মান 4 আর l এর মান যদি 3 হয় তাহলে 4f উপশক্তি স্তর। 4f উপশক্তি স্তরে 7টা অরবিটাল গুলোর নাম লেখার দরকার নেই। তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকবে, m এর একটা মান দ্বারা একটা অরবিটালকে বোঝায়। তাহলে এখানে একটা অরবিটালে দুটো ইলেকট্রন, এখানে একটা অরবিটালে দুটো ইলেকট্রন, এভাবে 7টা অরবিটালে 7 দুগুণা 14টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4 নং n এর মান 4 হলে উপশক্তি স্তর n সমান কি হবে? 4। অরবিটাল কয়টা? n স্কয়ার না? 16টি। স্যার। আর ইলেকট্রন কি 2n স্কয়ার না? 2n স্কয়ার। তার মানে কি 32টি। তাহলে এখানে এই মোট ইলেকট্রন 32টি আমরা কিভাবে লিখছি? যে 16টি অরবিটালের জন্য s এর 32টি মান পাওয়া যায়। s এর কয়টা মান পাওয়া যাবে? 32টি। তাহলে প্রত্যেকটা s এর মান দ্বারা একটা ইলেকট্রনকে বোঝায়। তাহলে s এর যেহেতু 32টা মান পাইছি, তাহলে 4 নং শক্তি স্তরে মোট 32টি ইলেকট্রন থাকতে পারে। আর যেহেতু l এর 4টা মান পাইছি 0 1 2 3, তাহলে 4 নং শক্তি স্তরে 4টি অরবিটাল থাকতে পারে। আর m এর যেহেতু 16টা মান পাইছি, m এর কয়টা মান পাইছি? 16টা মান। তাহলে ওখানে 4 নং শক্তি স্তরে অরবিটাল থাকবে 16টি। এই যে ছকের হিসাব, এটাই তোমাদের ঘতে আসতে পারে।
এখন এটা 4 নং শক্তি স্তরের জন্য যদি না হয়ে 3 নং শক্তি স্তরের জন্য আসে, এই 3 নং শক্তি স্তরের জন্য আসলে এই পর্যন্ত শেষ। n এর মান যদি কি হয় 3 হয়, এর মান 2 পর্যন্ত হবে না? জি স্যার। তখন n এর জি মান স্যার 3 হলে তখন এই যে l এর মান 3 আর লাগবে না, বুঝা গেছে? এটা বাদ। তাহলে এই বিষয়গুলো ছকটা তোমরা ভালো করে দেখবা, বই থেকেও দেখবা, আর অনুশীলনীর প্রশ্নও দেখবা একটু। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পরের প্রশ্নগুলো ওই যে আলোচনা করব। এই যে স্যার কাজটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা দেখে নাও। কোন পরমাণুর 4f উপশক্তি স্তরে কতটি অরবিটাল, কতটি ইলেকট্রন থাকতে পারে, ms এর মানের সাপেক্ষে নির্ণয় করা যাবে কি? এটা স্যার বলো। স্যার ওই নোডাল তলটা আরেকবার বোঝাইলে ভালো হইতো স্যার। তাহলে নেক্সট দিন বুঝাই, তুমি একটু আজকে দেখো, আজকে অনেক রাত হয়ে আচ্ছা গেছে, স্যার। আজকে আরেকটু দেখো, ওই যে বই থেকেও চিত্রগুলো দেখতে পারো, এখানে পিডিএফ ফাইলেও চিত্রগুলো দেয়া আছে, একটু নিজেই চিত্রগুলো অঙ্কন করে বোঝার চেষ্টা করো। আর নেক্সট দিন আমি দেখি তোমাদেরকে বোর্ডে একটু দেখাবো, ঠিক আছে? নেক্সট দিন আচ্ছা একটু স্যার। বোর্ডে আলোচনা করবো। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলোচনা করবো যে আব্বাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডির নীতি। আসসালামু আলাইকুম স্যার। আব্বাউ